দেশ আমার, মানুষ আমার, পরিবার আমার, সংসার আমার, জীবন আমার। এর দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সেটাও আমার। যে মা সন্তানকে পেটে ধারণ করে প্রসব করে, তার যদি জ্বর হয়, মায়ের ক্ষমতা নেই ও জ্বরটাকে কেড়ে নেবে। যদি যে বাবার শরীর থেকে, আমার বাবার শরীর থেকে আমি আমার মায়ের শরীরে গিয়েছিলাম, আমি যদি ব্যথা পাই, আমার বাবার ক্ষমতা নেই ব্যথাটা এক মুহূর্তে নিয়ে নেবে, আমার বাবার ক্ষমতা নেই। আমার বাবাই আমাকে পাঠিয়েছে মা শরীরে, আমার মাই আমাকে একটু একটু করে গর্ভে ধারণ করে প্রসব করেছে, বড় করে তুলেছে। আমার মা এবং আমার বাবার সে ক্ষমতা নেই আমাকে ঠিক করতে পারে। সর্বশক্তিমানের সে ক্ষমতা নেই আমাকে ঠিক করে দিতে পারে। তিনি বলে দিতে পারেন, বাবা রোদে থেকে এসে জল খেও না, বাবা রোদে ঘুরো না, বাবা জলে ভিজো না, বাবা এরকম করো না, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, কান ঢেকে মাথা ঢেকে চাদর গায়ে দিয়ে যাও, বাবা ধুলোবালিতে হাত দিয়ে হাত ধুয়ে খাও, বাবা এই নোংরা পায়ে বিছানায় উঠো না। বাবা মা বলতে পারেন, শোনার দায়িত্ব তো আমার। আমি যদি শুনি তাহলে আমি সংরক্ষিত থাকবো, আর আমি যদি না শুনি দুর্ভোগকে তো আমি আমন্ত্রণ করব। মা বাবা অসহায়, কি করবে, কপাল চাপড়াবে। সর্বশক্তিমান ঈশ্বর ঠিক তাই, তিনি বলে দিতে পারেন, তিনি করে দিতে পারেন না। তিনি ছোট্ট ভাষায় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, যা খুশি তাই করবে তুমি, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা পারিবারিক সম্মেলন করছি, যৌথ সম্মেলন করছি। আমি তখন ছোট। শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র চৌকিতে বসে প্রসঙ্গক্রমে ভক্তজন সঙ্গে সান্নিধ্যে তিনি প্রসঙ্গ করতে করতে বলছেন, আমি তখন হিমেদপুরে ছোট ছিলাম। আমি একদিন বিস্মিত হয়ে গেলাম। এক ভক্ত জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, বিস্মিত হলাম, আমার সঙ্গে খেলতো, আমার বন্ধু ছিল, ওর নাম ছিল পুটি, একসাথে খেলতাম। হঠাৎ শুনে কি পুটির শালা বিয়ে হয়ে গেছে। শালাই কিনি, আমার বিয়ে হলো না, পুটির বিয়ে হয়ে গেল। শালা খুঁজেই পাই না, উত্তর খুঁজেই পাই না। বেশ কিছুদিন বাদে একদিন আমি দেখি কাশীপুরের মাঠের পর দিয়ে পুটি হাঁটে হাঁটে যাচ্ছে, আর পুটির কোলে একটা কি। আমি পুটির বহুদিন পরে দেখলাম, তো বিয়ে হওয়ার পরে আমি চিৎকার করে ডাক দিয়ে গেলাম, হ্যাঁ পুটি। পুটি থেমে গেল। পুটির কাছে গিয়ে আমি বলছি, কি তোর কোলে কি? পুটিতে লজ্জা পায় করলো, কি আমার মেয়ে। আমি বিস্মিত হলাম, অবাক হলাম। আমি বললাম, তোর মেয়ে? বলে, হ্যাঁ। কনে হয়েছে? পুটির লজ্জায় পেট দেখায় করলো, কি এইখানে হয়েছে। আমি শালা আমার পেটে হাত বুড়ায় দেখি, আমার পেটে তো মেয়ে হলো না, পুটির পেটে মেয়ে হলো কেন? শালা একসাথে তো খেলতাম, একসাথে তো বড় হয়েছি, আমার বন্ধু তো, ওর পেটে মেয়ে হলো, শালা আমার পেটে মেয়ে হলো না কেন? এই উত্তর আমি খুঁজে পাই না। বেশ কিছুদিন বাদে আবার পুটির সঙ্গে দেখা, আবার ঠিক চিৎকার করে ডাকলাম, এই পুটি। দেখি ওই মেয়ের হাত ধরে ধরে পুটি হাঁটতেছে, পুটির কোলে আর একখান কি। তাহলে এটা আবার কি রে? বলে, কি এটা আমার ছাওয়াল। তোর ছাওয়াল? আগেরটা তো মেয়ে ছিল। বলে, হ্যাঁ এটা আমার ছাওয়াল হয়েছে। কোনে হলো? বলে, এখানেই হয়েছে, এই পেটেই হয়েছে। শালা আরো অবাক হয়ে গেলাম। শালা একই পেটে মেয়েও হয়, একই পেটে ছেলেও হয়। এই ভাবতে ভাবতেই পুটি আমার কাছ থেকে হারায় গেল। ওইখানে আমার মা মনমোহিনীর মুখটা পুটির মুখের মধ্যে ফুটে উঠল। আমি বললাম, কি পুটি, তুই দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি তোকে একটা পেন নাম করি। পুটি বলে, কি তুই আমার পেন নাম করবি? দাঁড়া একটা পেন নাম করি। আমার সামনে পুটির জায়গায় আমার মার মুখ ভেসে উঠলো। ওই মার পেটে আমি, খেপা, বাদলা 3 ভাই জন্মাইছি। আমার ঘরের এক বোন খুকি ওই মার পেটে জন্মাইছে। পুটিও যা, মাও তাই, মাও যা, পুটিও তাই। সারা সেই থেকে আমার বোধ গজায় গেল, মেয়ে মানুষের না একটাই পরিচয়, তা হলো মা। মেয়ে মানুষের একটাই পরিচয়, তা হলো মা। সে ছোটই হোক আর বুড়াই হোক, একটাই পরিচয়, মা। আর মা মানে যে আমাদেরকে পরিমাপ করে নিয়ে আসে।
মা মানে যে আমাদেরকে মেপে নিয়ে আসে, মা মানে যে আমাদেরকে পরিমার্জিত, পরিশীলিত, সংস্কৃত করে আমাদেরকে উদ্বুদ্ধিত করে তোলে, তাকেই তো মা বলে, মেজার করে যিনি। ঠাকুর অনুকূলচন্দ্রের প্রসঙ্গক্রমে কথোপকথন এই কথাগুলো যখন শুনেছি, যত যত বড় হয়েছি, যত যত বেড়ে উঠেছি, আকাশের দিকে যত এগিয়ে যাচ্ছি মাটির ওপরে দাঁড়িয়ে থেকে, তত তত আমার বারবার মনে হয়েছে আমাদের এই পরিমাপনের বিজ্ঞানের মধ্যে বোধহয় কোথাও গণ্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের এই পরিমাপনের বিজ্ঞানে বোধহয় কোথাও একটা ফাঁক এবং ফাঁকি থেকে যাচ্ছে। কেমন কেমন আপনারা তো এই বাংলাদেশে দেখেছি অসম্ভব বই পড়া মানুষ। আমার এক এক সময় গর্ব হয়, আমরা শুনেছি অনেক মনীষীবৃন্দের মুখে, বাংলা জাগলে ভারত জাগবে। সেটা আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমার বারবার মনে হয়েছে সেটা এই বঙ্গ, এই বাংলা। এই বাংলার ভেতরে এত সংস্কৃতি প্রবণতা, এত আতিথেয়তা, এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত এত সংবেদনশীল সহানুভবতা। আমার বারবার মনে হয়েছে এই বাংলা যদি ঠিক ঠিক জেগে ওঠে তাহলে বিশ্ব জাগা খুব অসম্ভব নয়। আমরা এখনো বিশ্বের মধ্যে বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই বাংলাদেশ সেই স্বাধিকারটা গোটা বিশ্বের বাঙালির কাছে দান করেছে। একমাত্র বাংলাদেশ দান করেছে যে আমরা বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলি সমস্ত বিশ্বের কাছে। অনারেবল প্রাইম মিনিস্টার তিনি বাংলা ভাষায় দিল্লিতে আমার দেশের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন দিল্লির লালকেল্লা ময়দানে দাঁড়িয়ে। তাকে যখন গার্ড অফ অনার দেওয়া হলো, তিনি পরিষ্কার বাংলা ভাষায় বললেন। প্রথমে 2 লাইন হিন্দি বলেছিলেন দিল্লিতে আমি ছিলাম, আমি হিন্দি জানি, কিন্তু আমি বাংলায় কথা বলবো। গর্বে আনন্দে, আমি টেলিভিশনে দেখেছি, গর্বে আনন্দে অহংকারে আমার বুক ভরে উঠেছে। আমি স্যালুট করেছি, কর্নিশ করেছি যে বাংলা ভাষার স্বাধিকার বাংলাদেশ বিশ্বের কাছে তুলে ধরেছে। সেই বাংলায় আবির্ভূত আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই বাংলার মাটিকে বুকে ধরে, বাংলার বাতাসকে প্রাণে ধরে, বাংলার সমস্ত কিছুকে আত্মীকৃত করে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের কাছে পরিষ্কার ভাষায় বলছেন যে এই পরিমাপন প্রক্রিয়া কথা ভুল হচ্ছে না তো। কেমন? বাংলার মানুষ খুব সাহিত্য চর্চা করেন, বাংলার মানুষ খুব পঠন পাঠনশীল। আপনারা নিশ্চয়ই, আমি তার নাম বললে এক বাক্যে চিনবেন, সঞ্জীব চট্টোপাধ্যায়। অন্যতম সাহিত্যিক, অন্যতম কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায় নাম বললে এক বাক্যে বাংলার মানুষ চিনবে। আমি এই বাংলাদেশে বহুবার আমাদের বাংলা ভাষার প্রবাদ প্রতিম কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাকে অনেকেই চেনেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাথে আমি বহুবার এসেছি বাংলাদেশে, একসাথে বহুবার এসেছি। আরও একজন বিখ্যাত কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি প্রসঙ্গক্রমে একটি অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, সেই অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে তিনি কথা বলছিলেন। যেমন আমি আমার আত্মীয়বৃন্দের সাথে কথা বলছি, উনিও একটি সম্মেলনে কথা বলছিলেন। কথা বলতে বলতে উনি যা বলছিলেন, আমি ওখানে বসে বসে শুনতে আমার মনে হচ্ছিল এই কথাগুলোর যে এসেন্স, যে সারবত্তা আমার গুরুদেব কত আগে কোন সময়ে এই বাংলার মাটিতে উচ্চারণ করে গেছেন। আজকে সাহিত্য জীবন থেকে যে সৃজিত হয়, উদ্ভূত হয়, আজকে সাহিত্য শাব্দিক কল্পনায় মানুষকে সচেতন করার জন্য পরিবেশন করছেন। কি সে কথা চিত্র আমি বলি, আপনারা শুনুন। তিনি বলছেন যে একটি পুরুষ এবং একটি নারী, অর্থাৎ স্বামী স্ত্রী সদ্য বিবাহিত হয়েছে। বিবাহিত হওয়ার পর বাইরে দেখবেন পুরুষ মানুষ সবচেয়ে বেশি রাগ, হম্বিতম্বি, চেঁচামেচি কার ওপর করে বলুন তো? দুজনের উপরে। একটা হচ্ছে তার গর্ভধারিণী জননী মা, আরেকটি হচ্ছে তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী স্ত্রী। এই দুজনের উপরে খুব চোপা করে, খুব হম্বিতম্বি করে, খুব চেঁচামেচি রাগারাগি করে দুজনের উপরে। আর বিশেষ কারোর ওপর করে না। বাবার সাথেও ওরকম করে না, আর ভাইদের সাথে ওরকম করে না। ছোটবেলায় মার কাছে আর
পরিণত বয়সে তার অর্ধাঙ্গিনীর কাছে বেশি চেঁচামেচি করেন, খুব গলির মতন চোপা ছুটি দিল একেবারে। ওই রকম বাড়িতে যখন ফিরে এসছে, প্রবলেম হয়েছে বাইরে কিছু, বউ খালি জিজ্ঞেস করে এত দেরি হলো কেন? হ্যাঁ, সারাদিন আমরা কাজ করি, সারাদিন আমরা পরিশ্রম করি, ঘরের মধ্যে একটু তাড়াতাড়ি খেয়ে শুনে রাত্রিবেলা বিশ্রাম, আবার তো সে ভোরবেলা থেকে কাজ করতে হবে। বউ এইটুকু কথা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলেছেন, আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? খেতে দিতে পায় না, ঘুম টুম পায় না, দিনভর খেটে যাচ্ছি সংসারে, একেবারে ভোর থেকে রাত্রি পর্যন্ত, একটু তাড়াতাড়ি আসতে পারো না? এইটুকু কথা যে বলেছে, একদম AK-47 একে বাম 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 করে চাপিয়ে দিয়েছে, যা একেবারে গুলির মতো বসিয়ে দিয়েছে। পুরুষ মানুষের একটা দিক আছে, যা কিছু মনের কথা খালাস করে দেওয়ার পরে 15 মিনিট পরে আবার শান্ত হয়ে গেল। কিন্তু যেখানে গিয়ে পড়লো, যেখানে যে মনে, যে প্রাণে, যে ভুবনে গিয়ে ওটা পড়লো, সেখানে তো আগুনে ছেঁকা লেগে ফুসকা পড়ে গেল, এ তো কোনো অসুবিধা নেই। এবার হাওয়া টাওয়ার পর খেয়ে দিয়ে নিশ্চিন্তে বিছানায় শুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বউকে দেখে, শুনছ, ফুটুক করে একটু সরে গেল, আবার হাতটা বাড়িয়ে বলে, কই গো শুনছো, ফুটুক করে একটু সরে গেল। এবার দেয়ালের কাছাকাছি, আরে তোমাকে ডাকছি শুনছো না? যে এরকম হাত ধরে টেনেছে, 180 ডিগ্রি ঘুরে গিয়ে উপর হয়ে কোনোই হাড় ভর দিয়ে আঙুল তুলছে, মনে নেই কি বলেছিল তখন? ভুলে গেছি সব, ভুলে গেছি সব, মনে নেই কি বলেছিল, মনে নেই কি বলেছিল, ব্যাস, বউ তো বলে গেল। তারপরে আমার বায়োলজিক্যাল নিডস, আমার জৈব চাহিদা, আমার জৈব প্রয়োজন মিটিয়ে নিলাম। আমার শরীর থেকে আমার প্রাণকে আমি প্রথিত করলাম আমার মাটিতে, আমার স্ত্রীর শরীরে। ওই যে রেগে যাওয়া, বিরক্ত হওয়া, ওই যে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, না বোঝা যে মন প্রাণ, এই মন এবং প্রাণ দিয়ে পরিমাপন করছে, মনে নেই কি বলেছিল, মনে নেই কি বলেছিল, মনে নেই কি বলেছিল, এইখান থেকে মেপে নিচ্ছি। এই বিরক্তি, অবজ্ঞা, অশ্রদ্ধা, ঘৃণা, ক্ষোভ, আনসলভ প্রবলেম থেকে আমি পরিমাপন করে নিচ্ছি। এখনকার বিজ্ঞান, এখনকার বায়োলজি, এখনকার বায়োটেকনিশিয়ান, বায়ো ইঞ্জিনিয়ার যারা, তারা কেউ একে ডিসকার্ড এবং ডিফাই করতে পারছেন না। আমি যখন গ্রহণ করলাম, সেই সম্পত্তি যখন বড় হয়ে উঠল, সেই গাছ যখন বেড়ে উঠল, তখন আমার পক্ষে, আপনার পক্ষে, সমস্ত পরিবেশ, সমাজ, রাষ্ট্রের পক্ষে কেমন ফল প্রসব করবে, এর কি টিকা ভাষ্য প্রয়োজন আছে? না লিখতে হবে টিকা নিষ্প্রয়োজন, দ্যাট কোশ্চেন ডাজ নট অ্যারাইজ এট অল, এই তো আমরা বলবো। সুতরাং এই বিজ্ঞানকে যদি আমরা অবিশ্বাস করি, ইগনোরেন্স আমাদেরকে ছেড়ে দেবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, প্রাসঙ্গিকতা কোনো মত পথের জন্য নয়, জীবনের জন্য, টু বিল্ড আপ ফ্রম উইদিন, জীবনকে বিনির্মাণ করবার জন্য, বিশ্বের জন্য, জীবনের জন্য তার এই বিষয় তিনি উপস্থাপন করেছেন। আর সেখানে বলেছেন যে একটুখানি মন যদি ক্ষুত হয়ে থাকে, একটুখানি মন যদি দুঃখে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, পরবর্তী প্রজন্মের মধ্যে ওইটুকু চিহ্ন তো থাকবেই, ওইটুকু চিহ্ন থাকবে। কিছুদিন আগে, আমি জানি না সেই চিকিৎসক বেঁচে আছেন কিনা, আমার মেজো ভাইয়ের মেয়ে, এখন বিয়ে হয়ে গেছে, আমার মেজো ভাইয়ের মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম। সে একটা লিভিং লিজেন্ড, মানে পশ্চিমবঙ্গে অত বড় শিশু বিশেষজ্ঞ, পেডিয়াট্রিক ফিজিশিয়ান, আমি জানি না এখন কে আছে, অনেকদিন আগের কথা। আমার ভাইয়ের মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সে রোগা, টিংটিঙে, খায় না, দেয় না, খেতে চায় না, তার মা থেকে জোর করে খাওয়ায়। এটা সব জায়গায় দেখবেন, সব জায়গায়। যেই খেতে খেতে বাচ্চা বমি করে দিল, বমি করে দিচ্ছে, আবার গুলে আবার খাওয়াচ্ছে, আবার জোর করে খাওয়াচ্ছে, আরে বমি করে দিচ্ছে, আবার খাওয়াচ্ছে, না না একদম খাইনি, একদম খাইনি, জোর করে গেলাম। সেই ডক্টরের কাছে যখন নিয়ে গেছে আমার ভাইজিকে, ডক্টর বলছে, দেখবেন মানুষ এটা করে, গরুর বাছুর যদি বাঁটে দুধ না খায়, মা গরু কিন্তু একবার বলে, বাছুর আয় বাবা খেয়ে যা, বাবা আয় খেয়ে যা, বাবা আয় খেয়ে যা। কোনো গরু বলে না, কোনো কুকুর বলে না, কোনো ছাগল বলে না, একমাত্র মানুষ বলবে এর গেলাও, বই করছে, খাবে না, মুখ বন্ধ করছে, আরে গেলাও, আরে গেলাও, আরে গেলাও, বাচ্চাকে জোর করে খাওয়াবে। এরকম করতে করতে আমার ওই ভাইটিকে যখন দেখালাম, সে বললো যে খায় না ছেড়ে দিন, কিচ্ছু করতে হবে না। তারপরেই আরেকটি পেশেন্ট ঢুকলো তার বাচ্চাকে নিয়ে, একদম ছোট বাচ্চাকে নিয়ে মা ঢুকেছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? বললো আমার এই ছেলেটি খুব পড়াশোনা করে, খুব পড়াশোনা করে,
কিন্তু এক্সাম হলে গিয়ে জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে থাকে, যখন টাইম হয়ে যায় টিচার খাতাটা নিয়ে নেয়, ইজ এ বিগ জিরো, আর কিছু পায় না। দিস ইজ মাই প্রবলেম। কি বললো জানেন ডক্টর? ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর তীর্থঙ্কর দত্ত। উনি বেঁচে আছেন কিনা আমি জানি না। 200 টাকা ভিজিট নিতেন সেই সময়, 10টি রোগী দেখতেন, এর বেশি দেখতেন না। খুব রাফ ব্যবহার, খুব কটু ভাষা। উনি আমাকে বললেন, মিস্টার মজুমদার আপনি কালকে একবার আসবেন। আমি কেন ডক্টর? বললেন, আপনার ঠাকুর যা বলেছেন আমার বাড়িতে আমি সেগুলো পড়ি, আপনার ঠাকুর যা বলেছেন আপনি কালকে একবার আসবেন। এই যে পেশেন্টটাকে উনি কোনো ওষুধ বা প্রেসক্রিপশন করলেন না, উনি খালি বললেন আপনি বাচ্চা খাওয়াতে হবে না, আপনি আর আপনার স্বামী কালকে আসবেন, ভিজিট লাগবে না, এমনি আসবেন। যখন এসছিল আমাকে নিমন্ত্রণ করেছিলেন ডক্টর, আমি গেলাম। কি প্রশ্ন করলেন জানেন? বলে, এই বাচ্চাটির সামনে আপনারা দুজনে কি ঝগড়া করেন? এই বাচ্চাটি আপনাদের দুজনে ঝগড়া, মারামারি, অশ্লীল গালিগালাজ এই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে। কর্তাগিন্নির মুখটা নিচের দিকে হয়ে গেল, একদম নিচের দিকে হয়ে গেল। ডক্টরকে কোনো আনসার দিলেন না। ডক্টর বললেন, আপনার সন্তানে কোনো রোগ নেই, কিন্তু যদি আপনারা দুজনে ঝগড়া নিয়ন্ত্রণ না করেন, মেবি ভবিষ্যতে নিয়ার ফিউচারে ছেলেটি মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, দিস ইজ মাই প্রেসক্রিপশন। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার হঠাৎ মনে পড়লো বলে কথাটা বললাম। ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, এই বাংলার মাটিতে উচ্চারণ করছেন, পিতা মাতায় ঝগড়া করে, পিতা মাতায় ঝগড়া করে, ছেলে পুলোয় দেখে গোল্লারি সদর দ্বারে বাছাগুলোয় রাখে। কে রাখছে ধর্ম? কে রাখছে দীক্ষা? কে রাখছে সর্বশক্তিমান? না আমি? দু পায়ের উপর দাঁড়িয়ে থাকা, আমার জীবন থেকে জন্ম দেওয়া, আমার প্রাণ টান প্রেম ভালোবাসা দিয়ে গ্রহণ করা, এই দুজনে মিলে আমরা এইরকম একটি সৃষ্টি করছি প্রেক্ষাপটে। পৃথিবীর সংকট কাটবে কি করে? পৃথিবীর ক্রান্তিকাল তার প্রান্ত দেশে পৌঁছবে কেমন করে? ঠিক এইরকম একটি সময় সন্ধিক্ষণে আজকে এই ধারণ বিজ্ঞান কি করে ইমবাইব করতে পারি। এই সম্মেলন কথাটার মানে হচ্ছে যা আমাদেরকে সমবায় করে, সম্মেলন মানে হচ্ছে যা আমাদেরকে একত্রিত করে, সম্মেলন মানে হচ্ছে যা শ্রেয়কে সৃজন করে, সম্মেলন মানে হচ্ছে যা আমাদের সংহতি সৃষ্টি করতে পারে। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমাদের এই সামান্য বিষয়টুকুর মধ্য দিয়ে আজকের এই তাৎপর্য এবং উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতাকে আমরা নিঃসন্দেহে অনুভব করার চেষ্টা করতে পারি। আমার শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, আমার পরমাত্মীয় বৃন্দ যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আমার কথার উপসংহার পর্বে ফিরছি। একটি যেমন এই লালপুরে এসছি, আমি 365 দিন এ প্রান্ত প্রান্ত ছুটে বেড়াই, কখনো বাংলাদেশে কখনো ভারতবর্ষে। এরকমই যেমন এই লিটনের কাকা বলে নিখিল, তার নাম, ওর বাড়িতে আমাকে রাত্রিবেলা নিয়ে গিয়ে রেখেছে, আজকেও রাত্রে ওখানে থাকবো। এরকমই আমাদের সম্মেলন হয়েছে, উৎসব হয়েছে, কোনো একটি বাড়িতে নিয়ে গেছে। সত্যি বলছি, আমি ওরকম বাড়ি আমার জীবনে খুব কম দেখেছি, ওরকম বাড়ি। তো ভদ্রলোক একটা বিশাল লম্বা লাউঞ্জ, একটা বিরাট দোলনার উপরে ভদ্রলোক বসে দোল খাচ্ছে। আমাকে লিটন কালকে নিয়ে গেল, তাপস নিয়ে গেল, ওরকমই ভদ্রলোক যার ওখানে সম্মেলনে গিয়েছিলাম সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতে, আপনি এখানে থাকবেন, ওইখানে আপনি থাকবেন। এই যে ইনি হচ্ছেন বাড়ির মালিক, ইনি হচ্ছেন বাড়ির কর্তা ভদ্রলোক। সে ভদ্রলোক এরকম করে করে দোলনাতে দোল খাচ্ছে, একটা পায়ের উপর একটা পা তোলা। আমি যখন ওখানে একটু একটু করে যাচ্ছি, তখন আমি, নমস্কার, আপনার বাড়িতে আজকে আমার রাত্রিবাস। আমাকে ভদ্রলোক বলছেন, আপনি এতক্ষণ মাঠে খাড়াইয়া মাইকে বক্তৃতা দিতেছিলেন না? আগে হ্যাঁ। এইসব কথা কি কন? কেন এইসব কথা কি কন? এইসব কথার কোনো মূল্য নাই, বুঝছেন? এই ধর্মকর্ম, দীক্ষা, গুরু, এর কোনো প্রয়োজন নেই। আমার এই ঘরের মধ্যে দেখেন কোনো ঠাকুর ঘর নাই। আর বাহ, ভালো, খুব ভালো। আপনি আমার গ্যারাজ দেখছেন? আর না, কালকে সকালে দেখে নেবো, এখন অন্ধকার হয়ে গেছে। বলে, আমি একটা মিৎসুবিশি গাড়ি কিনছি, বুঝছেন? এখন এই দেশে লঞ্চ হয়নি, ভারতে এখনো লঞ্চ হয়নি, একটা মিৎসুবিশি গাড়ি কিনছি, বুঝছেন? আমার প্রচুর টাকা আছে, আমার একখান মাত্র পোলা,
আমার একখান মাত্র পোলা, ওর কিছু করার লাগবো না, যা আমি রেখে গেলাম না, ও ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললে আমার মতন দোল খাইতে খাইতে এই জীবন পার করে দেবো, ওর জন্য কোনো চিন্তা নেই। গুরু ধর্ম দীক্ষা এইসব করতে কি করেন, এইসব কোনো প্রয়োজন নেই। ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আমার গুরুদেব শেষে ঠাকুর একই কথা বলেছেন, ভগবান বলে ডাকতে ইচ্ছে করে ডাকো, ইচ্ছে না করে ডেকো না। ধর্ম পালন করতে ইচ্ছে হয় করো, না হয় করো না, কিন্তু তোমার জীবনে বৈশিষ্ট্য পালি পুরমান কোনো একজন ব্যক্তির প্রয়োজন আছে কি আছে? কিরকম আছে? আমি দেওঘরে চৈত্র মাসে ঘূর্ণিঝড় হতো, মাঝে মাঝে হট করে ঝড় হলে এরকম ঘূর্ণি খেয়ে যেত, ঝড় খড় পাতা টাতা অনেক সময় তার মধ্যে ঘূর্ণি হতো। ঠাকুর একটা বেঞ্চিতে মাঠের উপরে বসে আছেন, আর ওরকম ফট করে সামনে একটু ঘূর্ণিঝড় হয়েছে, এক ভদ্রলোকের চোখে চশমার ভেতর দিয়ে গিয়ে একটা কুটো পড়েছে। সে জলে ঝাপটা দিয়েছে, অনেক করে কচলেছে, চোখ কিছুতেই এটা বেরোয়নি। সামনে একজন ভদ্রলোক চশমাটা খুলে বলতে, দেখুন তো চোখে কি পড়েছে, দেখুন তো চোখে কি পড়েছে। সে ভদ্রলোক এরকম করে দেখে একটা রুমালের খুঁট দিয়ে কুটোটা বার করে দিল। ঠাকুর এটা দেখে বলছেন, দেখেছিস মানুষের চোখ সব দেখতে পায়, জগতে এবং জীবনে কোথায় কি হচ্ছে ঘটছে এই চোখ সব দেখতে পায়, কিন্তু এই চোখে যদি কিছু পড়ে চোখ আর তাকে দেখতে পায় না। তখন সামনে কারো প্রয়োজন হয় যে ওইটা দেখে বার করে দিতে পারে। চোখের কুটোর জন্য মানুষের প্রয়োজন, আর জীবন বিনির্মাণের জন্য কারো প্রয়োজন নেই। বোধহয় বিজ্ঞান এবং বিজ্ঞানী, শাস্ত্র এবং শাস্ত্রকার এরা কেউ একে বিশ্বাস করবে না। সেই ভদ্রলোক বলছেন, আমার ঘরে ঠাকুর ঘর নেই, ধর্ম দীক্ষা এইসব মানি না, গুরু টুরু মানি না, এই আছে এই, বুঝছেন, রাত্রির ভোর হইলেই না এই লাগে, এই যার এই আসে সে তার সুখ আছে, তার অসুবিধা কিচ্ছু নাই, বুঝলেন? ওসব ভক্তিবাদী এখনো লাভ নেই। একদম ঠিক, একদম ঠিক। ঠাকুরের একটা বই আজকে পাঠ করা হয়েছে, সত্যানুসরণ, ওর মধ্যে লেখা আছে, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম অথবা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। ব্রহ্ম কেমন, ব্রহ্ম কি? শ্রীরামকৃষ্ণ বড় সুন্দর উত্তর দিয়েছে, সুন্দর উত্তর দিয়েছে। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, বিদ্যাসাগর ব্রহ্ম সম্পর্কে কিছু বলতে পারেন? যাকে আমরা সমন্বয়াচার্য বলি, অবতার বরিষ্ঠায় বলি, তিনি বলছেন, তোমার তোমার ঘরের এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়? বলছে, হ্যাঁ চলো দেখে নি, ছাদে যাই। ছাদে চলে গেলেন, বলেন ছাদে ওঠা যায়, ঘোরা যায়, বেশিক্ষণ থাকা যায় না, কি বলো? আবার ছাদ থেকে নেমে আসতে হয়। সারে গামা পাধা নিশা ওঠা যায়, ওই সাথে গিয়ে বেশিক্ষণ থাকা যায় না, আবার এই সায় নেমে আসতে হয়। বললে, আগে হ্যাঁ। তারপরেই বলেন, তোমার ছাদ থেকে যতটুকু দেখা যাচ্ছে, এর ওপরের ছাদ যদি থাকে সেখান থেকে আরো একটু বেশি দেখা যাবে। বলি, ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি গো, যে যতটুকু দেখেছে সে ততটুকুই বলেছে, ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি গো। ঠিক এই যে ঠাকুর একটু একটু একটুখানি ইলাস্ট্রেট করে বললেন, অভাব এবং ভাব। ভাব কামস ফ্রম ভূ, ভয় দীর্ঘ ভূ, ভূ মানে হচ্ছে হওয়ার আবেগ, টু বি, হওয়ার আবেগ। আমি যতটা আবেগ নিয়ে হতে চাই ততটাই আমার ভাব থাকবে, আর যতটা আমার ভাব ততটাই আমি এগিয়ে যাব। আর এর অভাব যখন আসবে, এই আবেগ যখন কমে যাবে, জাস্ট ইগনোরেন্স, এই ইগনোরেন্স থেকে আমি যা যা অ্যাচিভ করবো, যা যা আমি পাবো, তখনই আমার ওকে অতিক্রম করবার জন্য আবার অভাব জেগে উঠবে। ওই ভদ্রলোক আমাকে তো ওই কথাগুলো বলে দিলেন, চলে এসছে। আমি ঠিক, আমার গুরুদেব তো এই বলেছেন, আপনি একদম যথার্থ ঠিক কথা বলেছেন, প্রয়োজন না থাকলে খুঁজবেন কেন, একদম ঠিক। আবার দীর্ঘদিন বাদে আমি এই ব্রাহ্মণবাড়িয়াতে কাল ভৈরব মন্দির দর্শন করতে গিয়েছিলাম। ওখানে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী মহারাজজি এবং আমি একবার এসেছিলাম অনেক আগে। আমার সেই স্মৃতি আমাকে টেনে নিয়ে গেলে, এত বছর বাদে আসলাম। প্রধান পুরোহিত এবং যারা ছিলেন তাদেরকে প্রণাম করলাম, ওদের সাথে স্মৃতি আদান প্রদান করলাম, ফিরে আসলাম। রেনোভেশন হচ্ছে সে বিগ্রহের, ফিরে আসলাম। ঠিক এইরকমই অনেক বছর বাদে আবার সেই জায়গাতে আমি গেছি। সেই একই মাঠে সম্মেলন হয়েছে, একই বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে। আমি যখন সেই লাউঞ্জ ক্রস করছি, দোলনা নেই,
ভদ্রলোক নেই। আমি বললাম, ভদ্রলোক কোথায় গেলেন? বলে, খুব অসুস্থ, ঘরে শুয়ে আছে। আমি চলুন দেখা করে আসি। দেখি একটা খাটের ওপরে শুয়ে আছেন, সাউথ ইন্ডিয়ান স্টাইলের খাট, উঁচু না, একদম মাটির সাথে মেশানো খাট, গদির ওপরে শুয়ে আছেন। আর নমস্কার। আগের যে গলার স্বর ছিল, এই এত বছরই গলার স্বর অনেকটা খাদে নেমে গেছে। আমাকে বলছে, ও আইসেন। আমি যাকে, হ্যাঁ, আপনার বাড়িতে আজকে রাত্রি বাস করবো। খুব ভালো, আর কইেন না, ডাক্তারে কিছু খাইতে দেয় না। আমার শালির পোলা, শালার পোলা রসগোল্লা মুখের কাছে ঘুরে কয় কি, আমরা খাই, শালা আমারই খায়, আমার এটাকে এটাকে খায়। আমি যখন চাই বলে, তোমার কোটা পূর্ণ হয়ে গেছে, তোমার এখানে শুই যায়। ফ্যালট, একটা ফ্যালট আলাদা করে দিছে, তাতে অসুবিধা কি? আপনার তো প্রচুর টাকা, আর একটা ছেলে তৈরি করে নিন, আর একটা বউ আবার 5 লক্ষ থেকে বেছে নিন। আর কইেন না, এখন চাইতে পারলে বাঁচি। জীবন ফুস বলে তৈরি করলো, বেশি দিন চলেনি, ওটা ফেল করে গেল। যা ইচ্ছে তাই করলে পরে চলবে না। একটা বিধি আছে, একটা বিজ্ঞান আছে। সূর্য পশ্চিম দিকে উঠবে না, সূর্য দক্ষিণ দিকে উঠবে না, এর একটা বিজ্ঞান এবং বিধি আছে। সুতরাং আজকে এই বিধি এবং বিজ্ঞানকে ঠিক ঠিক প্রপারলি ইমপ্লিমেন্ট, এক্সিকিউট করার নামই হচ্ছে ধর্ম পরিপালন করা। একইভাবে যিনি আমাকে এই বিজ্ঞানের পদ্ধতি, ব্যাকরণ দেখিয়ে দেন, তাকে গুরু বলে আমরা স্বীকার করে নিই। আমাদের স্বাধীনতা সংগ্রামের, ব্রিটিশ পিরিয়ডের অখণ্ড দেশে স্বাধীনতা সংগ্রামের অন্যতম বরিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। পরে তিনি সন্ন্যাস জীবন যাপন করেন। তার নাম হচ্ছে স্বামী প্রত্যগতানন্দ সরস্বতী মহারাজ। তার একটি বই আছে, বইটির নাম হচ্ছে জপসূত্রম। এই জপসূত্রম বইয়ের মধ্যে 6টি খণ্ড। তার মধ্যে একটি খণ্ডে তিনি বলছেন, গুরু বললে হয় না, কথাটা ভুল। আমরা যখন হাতে করে দিই আমাদের ছেলেদের, বলি মাত্রা দাও, মাত্রা দাও, মাত্রা দিয়ে লেখো। অর্থাৎ ছোট্টবেলা থেকে আমাদের শিক্ষা হচ্ছে মাত্রা জ্ঞান ইনহেরিট করানো। কথায় মাত্রা, ব্যবহারে মাত্রা, ভাষায় মাত্রা, চরিত্রে মাত্রা, জীবনযাপনে মাত্রা, মাত্রা দিয়ে লিখতে হয়। প্রথম লেখাটা হচ্ছে শ্রী, শুধু গুরু না, শ্রী গুরু। প্রথমে লিখতে হয় শ্রী। কেন? আমার জীবন শ্রীহীন, শ্রীযুক্ত আমার জীবন নয়। আর এই শ্রী যাতে আমার জীবনে ইনভাইট করতে পারি, ওই জন্য আগে লিখতে হয় শ্রী। তারপরের শব্দটা হচ্ছে গ। উনি বলছেন গ মানে সা গামায়তি, যিনি আমাদের গমন করতে শেখান, কিভাবে যেতে হবে, কেমন করে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, এই মার্গকে উন্মোচন করেন সা গামায়তি। ওই জন্য গ। গয়ের নিচে একটা হস্যকার দিতে হয়। অর্থাৎ এই গমন করতে গেলে আমার যে অভ্যস্ত সংস্কার, আমার যে অজ্ঞতা, ইগনোরেন্স, এগুলো হার্ডেল সৃষ্টি করবে, অবস্ট্রাকশন সৃষ্টি করবে। একে উচ্ছেদ করতে হবে, একে অপসারণ করতে হবে, প্রতিকূলতাকে অবসান করে আমাকে অগ্রগমন করতে হবে। ওই জন্য হর্ষ দিয়ে উচ্ছেদ করতে হয়। তারপরে হচ্ছে র, অর্থাৎ যখন আমি উচ্ছেদ করতে পারবো, তখন ব্রহ্মানুভূতি, তখন তর্ক বিতর্ক, শাস্ত্র অশাস্ত্র, বিতর্ক বিবাদ আমার কাছে অপসারিত হয়ে গিয়ে আনন্দ, আনন্দ থেকে আমার জন্ম, আনন্দে আমার বিহার, আনন্দে আমার লয়। এই মার্গের দিকে আমি আনন্দ অনুভব করতে করতে, সমন্বয় করতে করতে, হারমোনি করতে করতে আমি তখন গন্তব্যের দিকে এগোচ্ছি। সা রসায়তি, রস বৈশা, উপনিষদ বলেছেন রস বৈশা। অর্থাৎ রস মানে হচ্ছে শব্দ। এই শব্দ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই শব্দ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এই শব্দ থেকে যাবতীয় যা কিছু উত্থান হয়েছে। এখন আমরা একে ট্রাস্ট করি, বিজ্ঞান একে ডিসকার্ড বা ডিফাই করে না, আমরা একে বিশ্বাস করি শব্দ থেকে সৃষ্টি হয়েছে বলে। সারণে এখন সে প্রোটনকে ভেঙে প্রথম শব্দ কি ছিল তাকে অনুসন্ধান করবার জন্য বিজ্ঞানীরা গবেষণা করছেন। সুতরাং সা রসায়তি, আমি তাকে অনুভব করবার পথে এগোচ্ছি। তার নিচে একটা হস্যকার উদিত হচ্ছে, উদিত হচ্ছে কি? অঙ্গিতঞ্চা সত্যঞ্চা বাক্চা মনশ্চা আত্মা চা ব্রহ্ম চৌতানি মাম বস্তু। ব্রহ্ম comes from Brahma, or expansion, 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 বিস্তৃতি। যত আমি এগোচ্ছি তত আমার কাছে one after another unfold হচ্ছে দরজা,
জগৎ ভুবন বিশ্ব আনফোল্ড হচ্ছে, আমি একটু একটু করে দেখতে পাচ্ছি। এই দেখাই আমাদেরকে অনন্ত গন্তব্যের দিকে চলিষ্ঠ করে রাখে। এই হচ্ছে গুরু মাহাত্ম্য। আমাদের এটার কোনো প্রয়োজন নেই। আমি মানুষ হয়েছি, আমার জানা নেই। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা, ঠাকুর অনুকূল চন্দ্র গুরুগিরির ব্যবসা করতে আসেননি। আমার সামনে একজন বলেছিলেন, আপনাকে সবাই গুরু বলে, আপনি কি গুরু? ঠাকুর বলেছিলেন, গুরু আর গরুর মধ্যে তফাৎ কি একটা হস্যুকারের? সবাই আমাকে ঠাকুর বলছে। আপনি যদি এইখানে দাঁড়িয়ে আমাকে বলেন, এই কুকুর, আমি আপনাকে কি করতে পারি? আপনি যদি, ওরা ঠাকুর বলছে, আপনি যদি বলেন, এই কুকুর, আমি আপনাকে কি করতে পারি? কিছু করতে পারি? কিচ্ছু করতে পারি না। সুতরাং কি বলবো না, কিছু মানুষ একটা ইট কাঠ পাথর মাটি দিয়ে প্রতিমা মূর্তি তৈরি করে পুজো করে, অনুসরণ করে, অনুশাসন করে, এই কয়েকটা মানুষ যদি আমাকে বিশ্বাস করে, আমার কথা শুনে যদি তারা জীবনে প্রবর্তন করে কিছু অনুভব করে থাকে, আমি কি বারণ করতে পারি? দিস ইজ কল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কখনো কোনো সুপারস্টিশনকে সাপোর্ট করেননি, কোনো কুসংস্কারকে সাপোর্ট করেননি। তিনি অলওয়েজ, যা এখনকার আধুনিক বিজ্ঞান আনফোল্ড করছে, আমার তার শ্রেমুখে শোনা। আমি সেদিনকে জার্নালে দেখলাম বৃহস্পতিতে লাভা স্রোত পাওয়া গেছে। সেদিনকে দেখলাম মঙ্গল গ্রহে প্রাণের সঞ্চার, আমেরিকার কিউরিওসিটি গেছে, ওখানে আমাদের ইন্ডিয়ান সেই রকেট ফেল করেছে, ইসরো ফেল করেছে, কিন্তু আমেরিকার ওখান থেকে কিছু ছবি পাঠিয়েছে। চাঁদে আমাদের ইন্ডিয়ান ইসরো গেছে, ওখানে চাঁদ থেকে বিভিন্ন তথ্য ইসরো সরবরাহ করছে। ঠাকুর এই হিমায়তপুরের মাটিতে, সেদিন ঢাকায় বলছিলাম, হিমায়তপুরের মাটিতে ঠাকুর চাঁদের দিকে তাকিয়ে আছেন। তাকে জিজ্ঞাসা করছে, চাঁদে আপনি গেছেন? বলছে হ্যাঁ। কি দেখলেন? বর্ণনা করলেন। বহু বছর বাদে, এই মাত্র কয়েক বছর আগে আমি জামশেদপুর গিয়েছিলাম। জামশেদপুর টাটানগরে, ওটা শিল্পনগর, টাটা কোম্পানির বিরাট ফ্যাক্টরি সেখানে। সেই শিল্পনগরে একটি সেমিনারে একটা বিখ্যাত কাগজ, বৃহৎ খবর, তার যে একজন কলমচি লেখেন ডক্টর অমিতাভ পান্ডে, একজন বিখ্যাত নামকরা জ্যোতির্বিজ্ঞানী, উনি চাঁদের বর্ণনা করছেন। আমি হাঁ করে শুনছি। কবে হিমায়তপুরের ওই প্রত্যন্ত পটভূমিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চাঁদের ভেতরের বর্ণনা করছেন। কি করে বলতে পারে? কেমন করে বলতে পারে? এই ভেতরের মস্তিষ্কের মধ্যে যে সুপার কম্পিউটার সব ভরা আছে, সব ভরা আছে। আর একে যত আমরা কালটিভেট করব, চর্চা করব, ইলাস্ট্রেট করব, তত একটা মানুষের মধ্যে ক্ষমতা আছে। আমার কথার শেষ পর্বে যারা এতক্ষণ আমার কথা শুনছেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, এই যে আপনি এত ক্ষমতার কথা বললেন, এটা কি আমার দ্বারা সম্ভব? আমি তো সামান্য মানুষ, আমি তো ছোট্ট মানুষ, আমার মধ্যে এই ক্ষমতা আছে? আমি শুধু এই কথার প্রত্যুত্তরে বলি, ধরুন আমি বাসে বা ট্রেনে যাচ্ছি, আমার সাথে আপনি আমার উল্টো দিকে সিটে বসে আছেন, কোনো কথা বলছেন না, খালি আমার দিকে এক দৃষ্টিতে চোখে তাকিয়ে আছে। সে ছেলেই হোক বা মেয়ে হোক, এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছেন না। আমি প্রথম আপনার ওই দৃষ্টিটা ফলো করার পর আমি আমার পোশাক আশাক ঠিক করবো, দেখবো ঠিক আছে কিনা। তারপরে যখন দেখবো একভাবে তাকিয়ে আছেন, তখন আমি আপনাকে অটোমেটিক্যালি জিজ্ঞাসা করবো, কিছু বলবেন? এটা আমরা করি সাধারণত, কিছু বলবেন? কই, আপনি তো আমাকে কোনো কথা বলেননি, আমাকে আপনি টাচ করেননি, আমার কাছে আসেননি, দূর থেকে গেলে তাকিয়ে আসেন। তাহলে বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমাদের প্রত্যেকটি মানুষের চোখের মধ্যে একটা শক্তি নিহিত হয়ে আছে। আমাদের প্রত্যেকটি মানুষের চোখের ভেতরে একটা শক্তি নিহিত হয়ে আছে। আমি এখান থেকে কাউকে হাত বাড়িয়ে ছুঁতে পারবো না, আপনারাও ওখান থেকে হাত বাড়িয়ে আমাকে টাচ করতে পারবেন না। কিন্তু যারা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে রেকর্ড করছেন, দূর থেকে যদি আমাকে কেউ একটা অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করেন, আমি যেভাবে কথা বলছি, যেভাবে দাঁড়িয়ে আছি, মোবাইলে রেকর্ডে আপনারা ভিডিও ক্লিপিংসে দেখতে পাবেন, এক মুহূর্তে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ফেসিয়াল এক্সপ্রেশন পাল্টে যাবে। ভুল বলছি না তো? যদি কেউ গালাগাল করে আমাকে, আমার এই চেহারা পাল্টে যাবে তো? কেন পাল্টে যাবে? সে তো আমাকে টাচ করেনি, খালি গালাগালটা ছুঁড়ে দিয়েছে, পাল্টে যাবে কেন? কি জন্য পাল্টে যাবে? ওই শব্দটা, গালাগাল একটা শব্দ, আমার আর তার মাঝখানে শূন্য, ফাঁকা,
ওই শূন্যের মধ্য দিয়ে ওই শব্দটা আমার কানের মেমব্রেনের মধ্যে ঢুকে আমার মস্তিষ্কের হায়ার অ্যানালিটিক সেন্টারে গিয়ে ইন্টারপ্রিট করবে ওই লোকটি তোমাকে গালাগাল করেছে। আমি যখন এটা বুঝতে পারবো তখন আমার রিয়াকশন হবে, আমি তখন বলবো কি বললেন, আমার চেহারা পাল্টে যাবে। তাহলে একটা নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার এতখানি পরিবর্তন করতে পারে, আর একটি উৎকৃষ্ট উঁচু মার্গের শব্দ, তাকে আমি যে কোনো ভাষায় চিহ্নিত করি না কেন, সেই শব্দ আমার কোনো পরিবর্তন করতে পারবে না। রওনা হ। সরোজিনী মা প্রণাম করে বেরোচ্ছেন। আমি তখন জন্মাইনি, এই ঘটনাটা যখন ঘটছে আমি যেটা শুনেছি, সরোজিনী মাকে ঠাকুর বলছেন, তুই কি আমার এহেনে কিছু দেখতে পাইছিস? সরোজিনী মা তখন ঘটনাটা বলে বলছেন, কি দেখেছেন? এই বর্ণনাটা সরোজিনী মার মুখে আমি শুনেছি ঠাকুরের সামনে বসে। সরোজিনী মা তখন বলছেন যে আপনি যখন বললেন যাই, তো আমি আছি, আপনার বুকের এখান থেকে একটা আলো বাড়ায় গেল, সেই আলোটা দিয়ে আমি চলে গেলাম। আমি ঘরের মধ্যে ঢুকলাম অত দূরে আর্ট গ্যালারি থেকে, যখন বারান্দায় পা দিয়ে ঘরে ঢুকলাম, আপনি কত দূরে মনে হলো যেন পাশের থেকে করছেন। তুই পৌঁছাইছিস? আমি বললাম আগে হ্যাঁ। আস্তে 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 আলোটা নিভে গেল। ঠাকুর শুনলেন, সবাই শুনলো, আমরাও শুনলাম। শোনার পর ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে, যত সব আকাম্বা আজগুবি কথা কয়, ধুর। একটা কথাকেও তিনি আশ্রয় এবং প্রশ্রয় এবং স্বীকার করলেন না। তিনি পছন্দ করতেন বিজ্ঞান সিদ্ধ, বিজ্ঞান ঋদ্ধ বিষয়কে। আপনি কোর্টে গিয়ে যদি কোনো কথা বলেন, কোর্ট তাকে বিশ্বাস করবে না। আপনি কোনো সায়েন্টিস্টের কাছে, বিজ্ঞানীর কাছে যদি কোনো বিষয়কে উপস্থাপিত করেন, কোনো বিজ্ঞানী তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবে না। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট নেসেসিটি অ্যান্ড যা বলা যায় যে তাৎপর্য কোথায়, ঠাকুর অনুকূল চন্দ্রের এই আলোকময় জ্যোতির্ময় জীবনের তাৎপর্য কোথায়? ঠাকুরের কাছে সমস্তিপুর থেকে ইংরাজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একজন নামটা ভুলে গেছি, তিনি এসছেন, বসে আছেন। আর বসে থেকে কথা বলতে বলতে তিনি এক সময় উঠে পড়লেন। উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন, আপনি উঠলেন নাকি? ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ, এখানে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম। বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কী হচ্ছে, দীক্ষা নেব কেন, দীক্ষার প্রয়োজন কী, দীক্ষার তাৎপর্য কী, গুরুর দরকার কী, এইসব কথাবার্তা আলোচনা হচ্ছিল। উনি উঠে পড়লেন মাঝখানে, হঠাৎ উঠে বললেন যে না, বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হওয়ার পর আমি শুনতাম। ঠাকুর ওই ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তার দিকে তাকিয়ে, আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম, আমি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি, সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা, তাদের দিকে তাকিয়ে দেখেছি, ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। ঠাকুরের কথাটা শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি যে এইমাত্র করলেন, উয়ের মানে কি? উনি বললেন, কি বললাম? এই যে আপনি করলেন না, হ্যাঁ আপ টু ডেট, হ্যাঁ উয়ের মানে কি? ব্যাস দাঁড়িয়ে গেছেন। আর একটা আনসার আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশন দিতে পারেননি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আপ টু ডেট? কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা আপনি তো কলেজে পড়ান? বলছে আগে হ্যাঁ। আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন আগামীকাল নেক্সট ডে আপ টু 5th চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে, তার মানে কি অনলি 5th চ্যাপ্টার না 1 to 5th? প্রফেসর বললেন না, অফকোর্স 1 to 5th। ঠাকুর একটু হেসে বললেন, আমিও তো শালা তাই কই, একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট। আপনি কি কন? উনি বলেন, হ্যাঁ একদম তাই। তারপরেই বলেন, প্রফুল্ল একটু শোনাই দে না। The message in first volume, the booming commotion of existence rolls like a flood বলে 9টা ভলিউম মেসেজ বইয়ের, এই 9টা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন। তারই বঙ্গানুবাদ করা চলার সাথী, এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন। ভদ্রলোক শুনলেন, শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন, হ্যাঁ শুনলাম, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না। ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন, আমি কই কি, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন,
আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না। এখন এই উৎসবের সিগনিফিকেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি কার আন্ডারস্ট্যান্ড করে টোটাল ফেনোমেনা, এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে, আমি এগুলোকে গ্রহণ করছি, অর্জন করছি, আহরণ করছি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে, কোন আন্ডারে থেকে, কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি। বলি কৃষ্ণ কেমন, যার মন যেমন। সূর্যের রং কেমন, বহু রঙের কাঁচে নিয়ে যদি আপনি রাখেন, যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে। জল এমনই একটি জিনিস, জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন, জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে। প্রশ্ন হচ্ছে এই উৎসবে তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম, এই সবার জন্য অমলিন, অকৃত্রিম, অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। ঠিক এই শব্দটি যাকে শ্রী শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন, এই শব্দটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস। ঠাকুর, আমি অনেক যোগী, সাধক, মুনি, অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে। উনি শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ, যার সন্ন্যাস নাম হচ্ছে মহাপুরুষ মহারাজ, তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন। উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন। আমি অনেককে দেখেছি, অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে, এই সমস্যার কথা বললো, শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো যাও ঠিক হয়ে যাবে, আর ঠিক হয়ে গেছে। যখন বলেছে ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অফ পরমপিতা শ্রী শ্রী ঠাকুর, আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি, আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি, কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না, আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না। হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রুট, এটা একটু বলবেন? ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ছোট্ট একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। আর এই কনসেন্ট্রিকলি যে হয় না, এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণ সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আল্ট্রা জার্নাল সহ আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে 42 মাইল দূরে দুমকায়, বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক, তিনি সেখানে আছেন। সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা, তারা ঠাকুরকে ঘিরে আছেন। অল অফ দ্য সাডেন ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আমার বাবার শরীর থেকে আমি আমার মার শরীরে গেছি, তা আমি তো এসছি থ্রু স্পার্ম, তা আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পার্ম ছিল যা মার ওভারটা থেকে মিলিত হওয়ার জন্য ছুটেছে। আচ্ছা ঠাকুর, এই প্রত্যেকটা স্পার্ম কি সেম চার্জ, সেম ইন্টারেস্ট? প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং চার্জ মানে ভর এবং ওজন কি সেম? আমি আশ্চর্য হয়ে যাই যে কথা, যে বিষয় দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাচুর্যের মধ্য দিয়ে অন্বেষক, গবেষক, বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন। মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুইঙ্কেল অফ অ্যান আই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না। প্রফুল্ল কুমার দাস MA পাস। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল অ্যাসোসিয়েশন আছে, কালচারাল ইনস্টিটিউশন আছে রামকৃষ্ণ মঠ মিশন, তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন। প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন? প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত। কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা! আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি, অনায়াস যাতায়াত যে কোনো জায়গায়, উপাচার্য থেকে করণিক পর্যন্ত। এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ, এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না,
প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমালটেনিয়াসলি ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার 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 পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক। প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বায়োল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমার মিসেস মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র। এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে। এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি, বিজ্ঞানটা বলে না। বিজ্ঞান কি বলে জানেন? পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি। এখানে বলছে আমার যে এত শীত করছে, ঠান্ডা লাগছে, এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমালটেনিয়াসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয়, সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতন উরখ হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই বিপন্নতার মধ্যে আমরা বিপন্ন পাড়ায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকময় জীবনকে অবলম্বন করে মার্গ উন্মোচনের দিকে এগোচ্ছি। খুব সংক্ষেপে আমার উপসংহারে ফিরবো আমি। তার মাধুর্যমণ্ডিত জীবন, পাশাপাশি দুটো চিত্র। আগেরটা বলেনি, এটা আমার কথা নয়, এটা আমি এই লিলুয়াতেও এই কিছুক্ষণ আগে বলে আসলাম, বা কলোরা বা ডোমজুড়ে এর আগেও বলে থাকতে পারি, এটা রিপিটেডলি হয়তো শুনে থাকতে পারেন, বা আমার কথা এই যারা এই দেবাশিসের বাবা কার্তিক এরা যারা পরিবেশন করেন হয়তো এদের চ্যানেলেও দেখে থাকতে পারেন। তা হোক, আমি আবার রিপিট করছি কথাটা, যদি শুনেও থাকেন আবার রিপিট করছি। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা, আমি জাস্ট আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। সঞ্জীববাবু লিখছেন যে একটি ভদ্রলোক বিয়ে করেছেন, তার মা আছে এবং তার স্ত্রীকে নিয়ে এসছেন। আসার পরে মা, বিয়ের আগে পর্যন্ত মা একটু গোড়াকু মাসতো, মা একটু পান দোক্তা সব খেত। আর প্রত্যেক দিন ছেলে যখন অফিসে বেরোতো মাকে জিজ্ঞেস করতো, মা তোমার দোক্তা আছে, তোমার গোড়াকু আছে, তোমার পান আছে, সুপুরি আছে, বারবার জিজ্ঞেস করতো।
তা মা বলতো হ্যাঁ, আর প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির করতো। আর ঠিক বিয়ের বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর এখন বাড়িগুলো তো খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ডিজাইন। আগেকার মতো বাড়িঘর তো এখন আর দেখতে পাওয়া যায় না। একটা ঘুরেই বিশাল একটা ডাইনিংয়ের মতন একটা লাউঞ্জ, তার উপর থেকে দোতলায় উঠে যাওয়ার মতো একটা স্টেয়ার, একটা ওপরে একটা ব্যালকনি, তারপর সে ঘর। নিচের ঘরে সবসময় বাপ মা ঠাঁই হয়, সুতরাং বাপ মা ওই নিচের ঘরই থাকছে। যুক্তি হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যেতে পারো, সিট ভিটি ভাঙতে হবে না, ওই নিচেই থাকো, নিচে আমরা লজ্জরে ফ্যান লাগিয়ে দিচ্ছি, ওতেই চলবে, নিজের মধ্যে ঘোরাঘুরি করো। মা বাবাও তাই মেনে নেয়, ঠাকুরদা ঠাকুমাও তাই মেনে নেয়। সুতরাং ওই নিচের ঘরে মা থাকে। ছেলে যখন নেমে আসে প্রত্যেক দিন বলে, বাবা আমার দোকটা ফুরিয়ে গেছে, জর্দা ফুরিয়ে গেছে, পান সুপুরি ফুরিয়ে গেছে। ছেলে বুটের ফিতে বাঁধতে বাঁধতে শোনে, ডিক 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 করে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে একদিন মা দেখছে, রোজ ভুলে যায়, একদিন দেখছে যে ওপরের থেকে তার বউ, মানে কয়েকদিন হলো, 1 মাস হয়েছে, বউ ফিরে এসে ব্যালকনিতে এরকম করে ভর দিয়ে, এখন তার হ্যাঁ গো শুনছো, চুরি নাড়িয়ে ডাকা এসব উঠে গেছে, এখন ডাকগুলো খুব সুন্দর এসছে, হাই। আর সুতোর ফিতে বাঁধতে বাঁধতে এরকম করে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, হাই এই দেখো এরকম করে একটু চুলকালাম, গায়ে এরকম খড়ি বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটা নিভিয়া আজকে এনো কিন্তু। তখন মাথাটা নেড়ে চলে গেল। আর মা পাশ থেকে বলছে, আমার দোক্তা জর্দা সুপুরি পান চলে গেল। ফিরে আসার পর গিন্নি ওপরে ব্যালকনি যেরকম করে দাঁড়িয়ে আছে, তখন বলছে নিভিয়া ছুড়ে দিয়ে দিল, ফট করে ক্যাচ করে নিলে, একদম ফট করে লুপে নিয়ে নিলে এরকম করে। আর মা তখন বলছে যে আমার দোক্তা পান জর্দা গুড়াকু ভুলে গেছি, পরে আনবো। তুই বউয়ের আঁচলের তলে চলে গেলি, এই কদিন বিয়ে হওয়ার পর বউ যা বলছে প্রম্পট কাজ করছে, আর তোকে আমি এতদিন থেকে বলছি, একটুও মাথার মধ্যে থাকছে না। মাকে 2 হাত ধরে নিয়ে একটা টুলের ওপরে বসিয়ে বলছে, মা কিছু মনে করো না, দুঃখ পেও না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, কেবল ফল্ট জানি, টেলিফোন খারাপ হয়, ইলেকট্রিক খারাপ হয়, কেবল ফল্ট হয়, টেকনিক্যাল ফল্ট আবার কি? বলছে টেকনিক্যাল ফল্ট কি জানো, আমি যখন বেরোই তখন তুমি আমাকে কানে কানে পুটু পুটু করে বলো প্যারালাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফাঁস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর তোমার বৌমা কিরম বলে জানো, আমি যখন শুই প্রত্যেক দিন সারাদিনের ধকলের পর ক্লান্ত হয়ে শুই, তখন আমার বউ এরকম করে গুঁতো মেরে বলে, তুমি যে খাটটায় শুয়েছেন এটা আমার বাবার দেওয়া, তোমার বিয়ের সময় বউ ভাতে যে খরচা করেছেন ওটা আমার বাবার দেওয়া, তুমি যে দিক 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 করে যাও না ওটা আমার বাবার কিনে দেওয়া। আর তোমাকে এতদিন থেকে বলছি একটুখানি মনে থাকলে একটা নিভিয়া নিয়ে আসতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না। এই প্রত্যেক দিন গুঁতো খাই, একটা কান এরকম করে শুনি, শুয়ে থাকি, বালিশে একটা কান প্যাক করা থাকে আর একটা কান দিয়ে ঢুকে স্ট্রেট ব্রেনে গিয়ে হিট করে, মা বুঝেছি, একদম স্ট্রেট ব্রেনে হিট করে, ওই জন্য ওটা প্রম্পট হয়। আর তুমি বলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য মুশকিল। এই বিপন্নতার মধ্যে সম্পন্নতার রূপরেখা যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমার কনসেন্ট্রিক অ্যাটিটিউড এবং কনসান্ট্রিক অ্যাক্সেলারেশন কেমন করে হতে পারে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। ঠিক যার আলোকময় জীবনকে নিয়ে, যার জীবনকে নিয়ে আমরা আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছি, তিনি তখন খুব সম্পন্ন ছিলেন না, অত্যন্ত বিপন্নতার মধ্যে তার ভাই বোন মা এদেরকে নিয়ে তিনি সংসার উদযাপন করছেন। তার বিবাহিতা স্ত্রী, যাকে আমরা শ্রী শ্রী বড়মা বলি, একটু মোটাসোটা ছিলেন। একটা মাত্র ভালো কাপড় ছিল, যে কাপড়টা পরে উনি লোকজনের সামনে বাইরে বেরোতেন, আর কাপড় ছিল না। আর একটা গামছা ছিল, যে গামছাটা অনেক বড় মাপের, গামছাটা গায়ে জড়িয়ে তিনি মাদুরে মাটিতে তার স্বামীর পাশে শয্যা গ্রহণ করতেন। সেদিন বসতে গিয়ে ফ্যাস করে পুরনো হয়ে গিয়েছিল, পাছের কাছে গামছাটা ফেসে যায়, ফুটো হয়ে যায়। তিনি শুয়েই তার স্বামী, আজকের যিনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিবেকানন্দ কিছুক্ষণ আগে গান গাইছিলেন, মানুষই তনু আশ্রয় করে যুগের শেষে যিনি আবির্ভূত হলেন, তিনি কি বার্তা দিলেন আমার কাছে? তার আচরণ, তার বিচলন, তার বেনির্মাণ কি চিত্রিত করলো চালচিত্রের মতো আমার কাছে। তিনি এসে সঙ্গে শুয়েই তার স্বামীকে বলছেন, জানো আমার না এই একটাই, তুমি আমাকে একটা গামছা দিতে পারো? তখন স্বামী অনুকূলচন্দ্র পাশে শুয়ে আছেন। তখন যেই এই কথাটা শুনলেন, তাড়াক করে সোজা হয়ে বসেই বলছেন, বড় বউ শালা তুমি একটা ভুল করে ফেললে। বড় মা তখন বলছেন, ভুল করলাম? কি ভুল? আরে তুমি তো আমাকে বিয়ে করেছো, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার হাত তোমার হাতের উপরে নিয়ে আমার অন্ন বস্ত্র বাসস্থান সব দায়িত্ব তুমি গ্রহণ করেছো। আমি আমার স্বামীকে বলবো নাকি পাড়ার লোককে বলবো আমার গামছার কথা? কি ভুল করেছি? ঠাকুর তখন বড়মা মুখের দিকে তাকিয়ে থেকে বলছেন, তুমি এই কথাটা আমার মাক করলে ভালো হতো।
যাক একবার বলিছ আর কিন্তু কয়ে না, কেমন? এরপর থেকে তোমার যা কিছু প্রয়োজন সব আমার মার কাছে কওয়া, বুঝেছ? এই বলেই তিনি অবিনাশ চক্রবর্তীকে ডাক দিলেন পরের দিন সকালে। ডাক দিয়ে বলছেন যে, অবিনাশদা, আপনি কলকাতায় গিয়ে একটা বড় বড় সাইজ জানেন তো, ওরকম একটা পেল্লায় গামছা কিনে নিয়ে আসবেন। আর সন্ধ্যেবেলার মধ্যেই পাবনা হিমায়তপুরে ঢুকবেন, ঢুকে গামছাটা বড় বউকে দেবেন না, গামছাটা আমার মার কাছে প্রণাম করে মার পায়ের কাছে রেখে কবেন কি, মা, গতকাল রাত্রে মা মহামায়া আমাকে একটা স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নটা দেখার পর আমাকে মহামায়া বললেন গামছাটা কিনে বড় মাকে দিতে, তাই আপনার পায়ে আমি দিয়ে গেলাম, এইটুকু ছোঁয়ায় যাবেন, আর কিছু করা লাগবে না। মা বড় বউকে দিবেনি। ঠিক ওইটা ঘটে যাওয়ার পর বড় মাকে দিয়ে দিলেন মা মনমোহিনী দেবী। এবার অবিনাশ চক্রবর্তী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে নিয়ে একটা সামান্য গামছার জন্য এরকম করে ঘুর পাকে এত নাটক করার দরকার কি ছিল? সরাসরি দিলেই তো হতো। কাঁধের ওপরে হাত দিয়ে ঠাকুর ভাটি বনের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন, দেখেন আপনি যা করছেন তা একদম ঠিক, আপনি যা করছেন তা সর্বৈব সত্য, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউর কথা শুনে বড় বউকে দিয়ে দিতাম, বড় বউর মনের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতো শোনেন। বড় বউ ভাবতো স্বামী আমার সব, যা কিছু প্রয়োজন স্বামী কি কব, মাক না করলেও চলবে, দেওরদের না জানালেও চলবে, ভাইয়ের বউদের অত গুরুত্ব না দিলেও চলবে, স্বামী আর আমি আর স্বামী, এই বোধটা কাজ করবে। আর আমার মার ভেতরে কি কি সম্ভাবনা ছিল, মা ভাববে এই ছাওয়ালে বিয়ে দিলাম, শালা একটা বাচ্চা হয়েছে, এরই মধ্যে বড় বড় আঁচলের তলে পুটুলি হয়ে গেছে, আগে সব কথা আমার কথা অনুযায়ী চলতো, আর আমার কিছু জানাও না, কয়ও না, বোঝেও না, এই যে হতো। আমার ভাই এবং ভাইয়ের বউরা ভাবতো বড়দা এখন বড় বৌদির কথা শোনে, আর বউয়ের যারা যা, বড় বউয়ের যারা যা, আমার যারা ভাতৃবধূ তারা ভাবতো বড় ঠাকুর বড় বউ ছাড়া আর কিছু বোঝে না। এই বিপর্যয়ের সম্ভাবনা সংসারে থাকতো। আর আমি যা করলাম তাতে কি হলো জানেন? তাতে হলো কি, বড় বউ শালা সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার স্বামী হোক আর আসামি হোক, যাই হোক না কেন, এ মা ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, যা কিছু সব মার কাছে কওয়া লাগবি। আর আমার ভাইরাও বুঝে গেল বড় ঠাকুরে বা বড়দাক এসব বলে কিছু হয় না, সব মার গোড়ায় মার ঠ্যাঙে দেওয়া লাগবি। এই যে বম্বে রোড, হাই রোড যত তৈরি হচ্ছে দেখবেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট আমলে একটি সেমিনারে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়। সেখানে একটি আশ্চর্য তথ্য জানতে পেরেছি, যত হাই রোড দেখবেন তার দুপাশে গাছ পুঁতে দেওয়া হয়। কেন, কী জন্য গাছ পোতা হয়? হাই রোডের পাশে দেখবেন সবসময় গাছ পোতা হয়। হাই রোডের ওপরে হেভি ট্রাক, হেভি ভেহিকেলস যাতায়াত করে, প্রচণ্ড কম্পন তৈরি হয়। যে সোলিংয়ের মধ্য দিয়ে রাস্তাটা তৈরি হয়, ওই প্রচণ্ড কম্পনে মাটিগুলো আলগা হয়ে যায়। আর যত গাছ পরপর লাগিয়ে দেওয়া হয়, গাছের শিকড় মাটির ভেতরে চলে যায়, আর মাটি ওই কাছাকাছি শিকড়কে আঁকড়ে ধরে, যার ফলে ওই ভাইব্রেশন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করতে পারে। যত রেল লাইন দেখবেন, রেল লাইনের ভেতরে অসংখ্য স্টোনচিপ বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়। রেল যত গতিতে ছুটে যাক না কেন, ওই ভাইব্রেশন ওই মাটির সাথে পাথর ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আশ্চর্যের ব্যাপার। আমরা আগে গরু গাড়ি চড়তাম, এখন জেট গতিতে এসে গেছি। আগে আমরা লম্ফ, হ্যারিকেন, মোমবাতি জ্বালাতাম, এখন আমরা নিয়ন আলো জ্বালাচ্ছি। এখন আমরা ইনভার্টার ব্যবহার করছি। এখন ফট করে টিপলে পরে গোটা বিশ্ব আমাদের কাছে এত তীব্র গতিতে গতিস্মান হয়েছি। তাকিয়ে দেখবেন ডক্টরেট, পিএইচডি, এমফিল এরকম করা প্রচুর মানুষ বিদ্যায় একবার অপটিমামকে টাচ করেছে, একটু টুস করে রাগিয়ে দেবেন, টুস করে একটু রাগিয়ে দেবেন। এই কিছুদিন আগে আমি অশোকদার বাড়িতে আসছিলাম, আমি সেদিন বলেছি অশোকদার বাড়িতে কিছুদিন আগে আসার পরেই যে অঙ্কুরহাটি বলে একটি ক্রসিং আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, একটা সবুজ আলো হলে গাড়িগুলো যায়, এই অঙ্কুরহাটি দুদিকেই যাওয়া যায়। আর এখানে যখন আমি আসছি, একটা লিকপিকে একটা লোক সাইকেলের উপরে বসে, দুদিকে দুটো হেভি ট্রাক, ওই গায়ে এরকম আকশা দেওয়া আছে যেখানে দড়ি দিয়ে মালগুলোকে বাঁধা হয়, দুটো ট্রাকের মাঝখানে ওই লোকটা সাইকেল নিয়ে ঢুকেছে। আমার আগে একটা গাড়ির ড্রাইভার ওকে বললেন যে, দাদা খুব ব্যস্ত, এইখানে ঢুকলেন আপনি, যদি ডাইনে বায়ে লরি ঘোরে তাহলে তো আপনি শেষ, স্যান্ডউইচ হয়ে যাবেন। ভদ্রলোককে উত্তর দিল জানেন, একটা ঠ্যাং মাটিতে এরম করে দিয়ে একটু ঝুঁকে সাইকেলটাকে নিয়ে ওই ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তোর বাবার রাস্তা সৌরে বাচ্চা। কি সুন্দর উত্তর। আমার গুরুদেব কি বলছে জানেন? কীরকম আহরণ দেখুন, কীরকম অর্জন দেখুন, ভালো জিনিস কীভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্রের তাৎপর্য প্রাসঙ্গিকতা কোথায় জানেন? উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা কখনো ভাবকে আনে না। তাই একটা বিখ্যাত বরেণ্য ব্যক্তিকে যদি একটু রাগিয়ে দেন, ওই ডক্টরেটশিপ, একাডেমিয়া,
তার ঠোঁট দিয়ে আর বেরোবে না, তার ঠোঁট দিয়ে তার ক্রোনোলজিক্যাল জেনেটিক্যাল কনফিগারেশনের ভাষাগুলো বেরোবে। আবার একটি নিরক্ষর মানুষকেও যদি রাগিয়ে দেন, তার অ্যাটিটিউড এবং ফিজিক্যাল ফেনামেনা দেখবেন তার ক্রোনোলজিক্যাল হেরিডিটিকে ক্যারি করছে। ট্রেনে যখন যাতায়াত করতাম, 3 জনের সিট লোকাল ট্রেনে, 3 জনই বসে আছে, সবারই স্বাস্থ্য পাচা মোটামুটি ঠিকই, আর জায়গা নেই, তবুও দেখবেন আপনারা যাতায়াত করতে করতে ভিড় হয়ে গেলে একজন প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না, একটু সরে যান না, সরতে সরতে ঠেকে গেছেন আর জায়গা নেই, একটা সিটের কাঠের একটুখানি পিচ আর একটা এয়ারে হ্যাঙ্গিং হয়ে আছে, তবুও কিছুক্ষণ বসে ওর মধ্যে গুতুগুতি করতে থাকবে। আমাকে একদিন এরকম বলেছিল, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না। আমি বললাম আপনি বসুন, আমি আমার হাঁটুতে কোমরে এখনো জোর আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। তখন বলছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। আমি বললাম না, এরপরে একটু লেজ আছে, একটু লেজ আছে। অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন অ্যাটিটিউড ইজ এভরিথিং নয়। অ্যাটিটিউড কোত্থেকে আসে? অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি, অ্যান্ড হেরিডিটি ইজ এ ডিপেন্ড আপন এ গুড কম্প্যাটেবল ম্যারেজ অ্যান্ড গুড ইউজেনিক। যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দীক্ষা তাৎপর্য, উৎসবের তাৎপর্য, এই সাধারণ সভার তাৎপর্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তার অপরিহার্যতা কোথায়, কেমন, আমরা এইখানে এসে আমরা আমাদের কনসেন্ট্রেসিটিকে রাখতে পারি না। যখনই আমার সিকোয়েন্স, আমার সিচুয়েশন, আমার সার্কামস্টেন্সেস কোনো রকম ডিস্টার্ব হয়, অসুবিধাগ্রস্ত পড়ি, তখন আমি আমার ব্যালেন্সটা হারিয়ে ফেলি, তখন আমি আমার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি। দেখবেন যত জেট গতি সম্পন্ন যানবাহন, তত নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। আমরা জীবনে অনেক দূর এগিয়েছি, নিয়ন্ত্রণ করতে শিখিনি। নিয়ন্ত্রণ কি করে শেখা যায়? নিয়ন্ত্রণ কেমন করে হয়? নিয়ন্ত্রণ করবার মাপকাঠি, পদ্ধতি, প্রক্রিয়া কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ফার্স্ট ইনিশিয়েশন। আমরা সবাই দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষা না নিলেও সবাই দীক্ষিত। কেন বলছি জানেন? দীক্ষা কথাটা আপনারা ডিকশনারি দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত। দিক মানে হচ্ছে ইন্ট্রোডিউস করা, দিক মানে হচ্ছে ইম্পোর্ট করা, দিক মানে হচ্ছে ডেমনস্ট্রেট করা। আমার ছেলে যখন এইটুকু হলো, তখন আমরা প্লে স্কুলে দিয়ে দিলাম, কিন্ডারে দিয়ে দিলাম, ছোট্ট অবস্থায় দিয়ে দিলাম। কেন? ওই মুখস্থ করার জন্য, অভ্যাস ঠিক করার জন্য, হ্যাবিট ঠিক করার জন্য, বিহেভিয়ার ঠিক করার জন্য ওই দীক্ষা দিয়ে দিলাম স্কুলের ভেতরে দিয়ে। তাই জন্য বলা হয় শিক্ষক একজন আচার্য, শিক্ষকও একজন আচার্য বলে দেওয়া হয়, আমরা পাঠিয়ে দিলাম তার কাছে। কিন্তু বিং এ প্যারেন্টস, বাবা হিসেবে, মা হিসেবে, আমি কিন্তু একদিনের জন্যও বললাম না আমার পরিবারে, এই বাবাকে প্রণাম করো, এই তোমার মাকে প্রণাম করো। যেই খালি হাতে প্রণাম করতে যাচ্ছে, না না খালি হাতে করছো কেন? তাহলে তোমার যদি পেন দরকার হয় আমাকে বলো, তোমার যদি খাতা কাগজ বই দরকার হয় মাকে বলো, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো, তোমার শরীর খারাপ হলে মাকে বলো। এটা বলে কে? তোমার ব্রেন। এটা বলে কে? রিপ্রেজেন্ট করে কে? তোমার ব্রেন। তিনি 1935 সালে ওই অখ্যাত পাবনার প্রত্যন্ত পটভূমিতে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করলেন। 1935 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলো। আর সেই 1935 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করলেন। ইন দ্য ইয়ার 1939, এই 1939 সালে আমাদের ভারতবর্ষের যিনি দায়িত্বে ছিলেন, নামটা রিকল করতে পারছি না, তিনি সেই সময় একটা চিঠি লিখেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে যে ডিভাইড অ্যান্ড রুল, এইভাবেই হিন্দু এবং মুসলমানের মধ্যে ডিভাইড করে ভারতবর্ষকে শাসন করতে হবে। কেননা রোম পারেনি দীর্ঘদিন বিশ্বকে শাসন করতে, ব্রিটিশও ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করতে পারবে না, একে ডিভাইড এবং রুল করতে হবে। 1939-এ এই চিঠিটি পাঠানো হয় ব্রিটিশ পার্লামেন্টে। 1939 সালে ঠাকুর প্রবর্তন করলেন যাজক, অধ্যর্য, সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক এবং ঋত্বিক। আজকে ভাবতে হবে ঠাকুরের বিনির্মাণ, ঠাকুরের পরিকাঠামো কেমন ছিল। ঠাকুর অনুকূল চন্দ্র এই উৎসবের আয়োজন করলেন। এই যে আমরা উৎসব করছি, এই প্রকাশ্য সমাবেশ প্রথম যশোরের মাটিতে 1944 সালে ডাক্তার সুবোধদার ব্যবস্থায় এই প্রথম ডক্টর সুবোধ সেনের ব্যবস্থায় প্রথম 1944 সালে এই সৎসঙ্গে প্রকাশ্য উৎসব হলো। আপনারা অবাক হয়ে যাবেন যে সেই উৎসবে
1.5 লক্ষের কাছাকাছি জনসমাবেশ ঘটেছিল, 1.5 লক্ষের কাছাকাছি জনসমাবেশ ঘটেছিল। আর সেই 1.5 লক্ষ জনসমাবেশ দেখে পরাধীন ভারতবর্ষের পলিটিক্যাল লিডার্সরা ওয়ান আফটার অ্যানাদার ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসতে শুরু করেছিল। ডাক্তার তপন দাস যে তথ্য আমাদের কাছে দিয়ে শুরু করলো, তার পরবর্তীকালে আসতে শুরু করেছিল তারা একের পর এক ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। ভারতবর্ষের লোকসভার প্রাক্তন স্পিকার সিপিএম পার্টি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, এটা প্রফাউন্ড ব্যারিস্টার। তার বাবা ব্যারিস্টার নির্মল চট্টোপাধ্যায়, বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্যামাচরণ মুখোপাধ্যায়, এরা ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে হাজির হয়েছিলেন। এবং সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদেরকে বলেছিলেন যে দেশটা ভাগ হবে আদমশুমারির ভিত্তিতে, আপনারা আপনাদের একটা প্রতিবিধান এবং ব্যবস্থা করুন। অত্যন্ত বিনীত প্রত্যাখ্যান, সৌজন্যমূলক প্রত্যাখ্যান করে ওরা প্রত্যাবর্তন করেছিলেন। আজকে আমাদের ইতিহাসের তথ্যের দিকে যখন আমরা চোখ রাখি, তখন সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশকে এই আদমশুমারির ভিত্তিতে, এই বালুচিস্তানকে ব্রিটিশ গভর্নমেন্ট পৃথক মুসলিম ভোটের আওতায় নিয়ে আসা হয়। আমরা কখনো তুলনামূলক বিশ্লেষণ করে ইতিহাসের অন্বেষণ করিনি। তাই আজকের আনন্দবাজারে সুগত বসু লিখেছেন, পরিষ্কার ভাষায় লিখেছেন, উৎসবের চেয়ে এখন অন্বেষণ বেশি কাঙ্ক্ষিত, উৎসবের চেয়ে এখন অন্বেষণ অত্যন্ত জরুরি। আর সেই অন্বেষণের জন্যই আমার সহকর্মী আশিস আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে নিয়ে আপনাদের দরজায় দরজায় ঘুরে আমন্ত্রণ, নিমন্ত্রণ, আবেদন জানিয়ে আজকে এইখানে এই সমাবেশ সম্পন্ন করবার চেষ্টা করছে। এটা আড্ডা মারার জায়গা নয়, এটা মশকা মারার জন্য আমরা এখানে আসিনি কেউ। এখানে গল্প গুজব ঠাট্টাখালি বনভোজনের মতন খেয়ে দিয়ে গল্প করে বাড়ি ফিরে যাব, এই জন্য আমরা এখানে আসিনি। কি জন্য এসছি? এসছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ইমবাইব করবার জন্য। আমরা এখানে এসছি হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট, তার তাৎপর্যকে অনুধাবন এবং অন্বেষণ করে আমার জীবনে আত্মীকৃত করবার জন্য আজকে এই সৎসঙ্গে মহোৎসবে আমরা এখানে অংশগ্রহণ করেছি। কি তার বার্তা কি আমাদের কাছে? আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে চুম্বকে নিবেদন করব। তাকিয়ে দেখবেন যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, একটা কথা, এই যে আমি কথা বলছি, একটা কথা একটা মানুষকে দূরে ঢেলে দিতে পারে। একটা কথা একটা মানুষকে কাছে এনে দিতে পারে। একটা কথা, একটা ব্যবহার, একটা আচরণ একটা মানুষের সঙ্গে বৈরিতা সৃষ্টি করতে পারে। একটা কথা, একটা আচরণ, একটা ব্যবহার একটা মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে পারে। ভুল বলছি না তো? সুতরাং ঠিক এই যে এগুলো যে আমাদের শিক্ষার পর্যায়ে, এগুলো যে আমাদের জীবনের পর্যায়ে, এগুলো যে আমাদের আচরণ এবং অভ্যাসের পর্যায়ে, এটা আমরা কখনো বুঝতে পারিনি। বর্তমান বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কিংবদন্তি সাহিত্যিক শব্দশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন দেশ পত্রিকার তদানীন্তন সম্পাদক অমিতাভর কাছে। এই আমি এবং শীর্ষেন্দু মুখার্জি অমিতাভর সাথে দেখা করে কথা বলে যখন ফিরছি, অমিতাভ শীর্ষেন্দু মুখার্জিকে বললেন, শীর্ষেন্দু, তোমার ঠাকুর বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছে, আগামী প্রজন্ম, আগামী দিন, দীর্ঘদিন ঠাকুরের কাছে কৃতজ্ঞ থাকবে। এই বাংলা ভাষাকে ঠাকুর যেভাবে সমৃদ্ধ করেছে। শীর্ষেন্দু তো অবাক হয়ে বললেন, আপনি আমার ঠাকুরের লেখা পড়েন? অনুশ্রুতির কয়েকটি ভলিউম তিনি আলমিরা থেকে বার করে দেখালেন। আমি নিয়মিত পড়ি। ঠাকুরের বাংলা ভাষা না পড়লে বাংলা শেখা যায় না। আমি সাগরময় ঘোষের সাথে দেখা করেছি, দেশ পত্রিকার সম্পাদক। তিনি একই কথা আমাকে বলেছিলেন, তখন আমি দেওঘর আশ্রমে থাকি। তিনি একই কথা আমাকে বলেছিলেন, আমাকে একই কথা জানিয়েছিলেন। আমি সাগরময় ঘোষকে বলেছিলাম যে সামনে ঠাকুরের শতবর্ষ, আপনি দেশ পত্রিকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সংখ্যা বার করুন। উনি বললেন, আমরা ব্যবসা করতে এসেছি, আপনি যে কথা বলছেন খুব ভালো করে বুঝি। ঠাকুরের সংখ্যা বার করলে আমার যদি 20,000 বিক্রি হয়, ওটা 20 কোটি বিক্রি হবে, ওটা আমি খুব ভালো করে জানি। কিন্তু পরেরটা আমি ভালো করে বলতে পারছি না। পরেরটা কি বলো? পরেরটা হচ্ছে আপনাদের এত দলাদলি, এত ভাগাভাগি, এত খেয়ে যদি কেউ একটা আদালতে মামলা ঠুকে দেয়, লাভের গুড় আদালতে খেয়ে যাবে। ওই জন্য আগে আপনারা ঠিক হন, তারপরে আমরা দেশ সংখ্যা, আমরা ব্যবসায়ী, আমরা ছুটে যাব।
ঠিক এই কথাটি আমাকে সাগরময় ঘোষ কথাটা বলেছিলেন দেশ অফিসে বসে। আমাকে অনেকেই বলেছিলেন যে ঠাকুরের আন্দোলনকে বিকৃত করে ফেলা হচ্ছে, আমাদের অবিকৃত আন্দোলন করতে হবে। এই কথাটা এখন নতুন, বিকৃত এবং অবিকৃত। এর আগে দেওঘর আশ্রমে আমি বড় হয়েছি, দেওঘর আশ্রমে যার প্রতিকৃতির শ্রীপাদপদ্মে আমরা একত্রিত হয়েছি, আমার আর শৈশব এই শ্রীবিগ্রহের সান্নিধ্যে এবং সামীপ্যে অতিবাহিত হয়েছে। সেই সময় একটা শব্দ প্রচলন হয়েছিল, ইষ্ট বিরোধী। এই শব্দটা নতুন আমদানি হলো, বিদেশ থেকে আমদানি হলো ইষ্ট বিরোধী। এই যে আমাদের শ্রদ্ধেয় বিষ্ণু দাসদা যার কথা বলছিলেন, প্রফেসর পঞ্চানন সরকার, হি ওয়াজ দ্য লিভিং লেজেন্ড। ওরকম একটি ব্যক্তিত্ব আমি এখনো পর্যন্ত আমার এই কাঠামোতে দেখিনি। কি জানতেন না তিনি? সেই পঞ্চানন সরকার মহাশয় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, সম্প্রতি একটা শব্দ শোনা যাচ্ছে ইষ্ট বিরোধী। আমি মনে করি ইষ্ট কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলসফি নয়। ঠাকুর মাথাটা নাড়লেন, তারপরেই বললেন, আমি মনে করি ইষ্ট দি পার্সনিফাইড এক্সিস্টেন্স। ঠাকুর মাথাটা নাড়লেন। পঞ্চানন্দ বলছেন, ইষ্ট মানে আপনি। আমি সোজা বাংলায় বুঝতে পারি যা আপনার বিরোধী, তাই ইষ্ট বিরোধী। ঠাকুর তারপরে আনসার করে বললেন, হ্যাঁ তাই, ঠিক তাই, তাই, একটা হাইফেন আবার একটা হর্ষই, তাই। এই কথাটি পঞ্চানন্দাকে ঠাকুর বলেছিলেন।